হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এই যে অর্থাৎ 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা যথাযথ খুব গুরুত্বপূর্ণ সহকারে নিয়েছি এবং এবারের পরীক্ষায় কী কী প্রশ্ন পড়তে পারে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো প্রথমে গদ্যরূপ, তারপর পদ্যরূপ, তারপর নাটক, এইভাবে পরস্পর ভাগ করা আছে। তোমরা সকলে এই প্রশ্নগুলো একটু দেখে এবং তৈরি করে যাও। আশা করছি এখান থেকে অনেক কমন তোমরা পেয়ে যাবে। ওকে, সবার প্রথমে জানিয়ে দিই, আমাদের চ্যানেলে এডুকেশনাল এবং স্কলারশিপ রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করা হয়। তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ওঠো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সমস্ত রকম স্কলারশিপ এবং এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। সবার প্রথমে আসি ভারতবর্ষ, তোমাদের যেটা ক্লাস 12 বেঙ্গলিতে আছে। প্রথমের প্রশ্ন কি দেখছি দেখো, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটা কি, তা অদ্ভুত কেন এবং তারপরেই কি ঘটেছিল। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। তারপরে 2 নম্বর প্রশ্নটা, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, উত্তেজনার কারণ কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতবর্ষ থেকে আসতে পারে। হঠাৎ করে বিকেলে এত অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি বর্ণনা করো। বা কতক্ষণ সে মরমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পেরেছিল কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণ সার্থকতা বিচার করে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ ভারতবর্ষ নামকরণের সার্থকতা বিচার করতে বলেছে। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল, এখানে কার কথা বলা হয়েছে, তার আবজা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই ছিল ভারতবর্ষ থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, তোমরা এই থেকে করে যাও, 100% কমন পাবে। তো তারপরের যে গদ্য রূপটা আছে আমরা তাতে চলে যাই। তারপর আমরা চলে আসি কে বাঁচায় কে বাঁচে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের গল্পটি থেকে। বলছে, সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো। এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক অবস্থা বা প্রতিক্রিয়া কী হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বা কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভুঁড়ি ভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে এই বক্তার মাধ্যমে বক্তা আবাসিত হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা 10 জনের খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, কোন প্রসঙ্গে বক্তার এমন ভাবনা, এই ভাবনার মধ্যে দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্নে চলে যাই, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন, এটা মার্ক দেওয়া আছে, তোমরা এই যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই করে যাবে, তার মধ্যে তোমরা কমন পাবে 100% বলে দিলাম। ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কেঁদেছিল, মেয়েগুলির এমন অবস্থা হওয়ার কারণ কি, ছেলে মেয়েগুলির এমন অবস্থা হওয়ার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি। তারপরে প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিল, এই অসুস্থতার জীবনে কি প্রভাব ফেলেছিল। আমায় কিছু একটা করতেই হবে, কে কেন কিছু করতে চেয়েছে, তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় বা তোমাদের কে বাঁচে এই গদ্যরূপ থেকে যে কটা ইম্পর্টেন্ট প্রশ্ন 5 এবং 10 নম্বরে আসতে পারে আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, চলে যাচ্ছি পরের অধ্যায়। তারপর আসি ভাত খুব একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য। বলছে, তার চোখ এমন বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করেছে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কেন এই হিংস্র আচরণ করছিল বর্ণনা দাও। অথবা সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, কে বুঝতে পেরেছিল, তারপর সে কি করেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 স্টার দেওয়া আছে, তোমরা অবশ্যই করে যেও। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে, এখানে কোন বাদার কথা বলা হয়েছে, কেন তার বড় বাড়িতে অচল হয়ে গিয়েছিল। 3 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা জল ঝড় মাতালের গর্ভে গেছে তাই খুঁজে উচ্ছ্বাস পাগল হয়ে গিয়েছিল, ঝড় জল মাদলার গর্ভে কি গিয়েছিল এবং তাতে উচ্ছ্বাস পাগল হয়ে গিয়েছিল কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই আশাতেই
প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বলে রাখি। এটা 5 এবং 10 নম্বরের জন্য আমি তোমাদের এখানে নোটস দিচ্ছি। 5 এবং 10 নম্বরের জন্য তোমাদের আমি এখানে নোটস দিচ্ছি, তোমরা অবশ্যই এটা করে থাকবে। তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়? সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও। অথবা এমন দুর্যোগে ভাবনাও কথা মুড়ি দিয়ে ঘুমন বোধ হয়। এই দুর্যোগের কথা বলা হয়েছে, এখানে কোন দুর্যোগের কথা বলা হয়েছে এবং দুর্যোগের বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট, তোমরা সমস্ত যে প্রশ্নগুলো বলছি এগুলো নোট ডাউন করবে এবং এর উত্তর যথাযথভাবে নিজেরা চেষ্টা করো তৈরি করার, এবং এইগুলোই তোমরা 3 তারিখ পরীক্ষার খাতায় গিয়ে দেখতে পাবে। ওকে, তারপরে চলে যাচ্ছি পরের চ্যাপ্টার। সবার প্রথমে বলে রাখি, আমরা চ্যাপ্টার অনুযায়ী তোমাদের সাজেশন দিচ্ছি, অর্থাৎ প্রথমে কবিতা, তারপর প্রথমে গদ্য, তারপর কবিতা, তারপর নাটক, এইভাবেই তোমাদের বর্ণনা দেবো। তোমরা মিনিমাম যতগুলো পারবে পড়ে যেও, এখান থেকে অবশ্যই তোমরা পাবে। এখানের মধ্যে বলে রাখি, এ বছরের জন্য শিকার, রূপনারায়ণের ফুল এবং কন্দনাথ জনের পাশে এই 3টি কবিতা খুবই ইম্পর্টেন্ট। 2025-এর জন্য এই 3টে কবিতা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 3টে কবিতা একদম মন প্রাণ দিয়ে পড়ে যাও এবং বুঝে যেও, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন আছে শিকার থেকে। আগুন জ্বললো আবার, এই শব্দটি ব্যবহারের তাৎপর্য কি? আবার আগুন জ্বললো কেন? এই ঘটনাটি কিসের ইঙ্গিত দেয়? হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতন, এখানে কিসের কথা বলা হয়েছে? কবিতাটি বিষয়বস্তু অবলম্বনে মন্তব্যটি যথাযথ বিচার করো। তারপরে কি বলছে? শিকার কবিতায় 2টি স্তবকের সূচনায় ভোর শব্দটি প্রয়োগ করা হয়েছে। 2টি ভোর শব্দের প্রয়োগের পার্থক্য আলোচনা করো। অর্থাৎ শিকার কবিতায় যে 2টি ভোরের কথা বলা হয়েছিল, সেই 2টি ভোর কি এবং তাদের কেন বলা হয়েছিল, 2টি ভোরের পার্থক্য কি, এই পুরো বিষয়বস্তুটা তোমরা আলোচনা করবে। এই ভোরের জন্যই অপেক্ষা করছিল। কে অপেক্ষা করছিল? কি তার পরিণতি হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি? এইগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শিকার কবিতা থেকে তোমাদের আসতে পারে। চলে আসি তারপরে আসি রূপনারায়ণের ফুলে। রূপনারায়ণের ফুলে জেগে উঠলাম, জানলাম এই জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ ফুল বলতে কবি কি বুঝিয়েছেন? সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো। আমৃত্যু দুঃখের তপস্যা এবং এই জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলা কেন বলেছেন তার তাৎপর্য ব্যাখ্যা করো। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আঘাতে আঘাতে এবং বেদনার মধ্যে দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তার তাৎপর্য। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বরটা তোমরা নোট ডাউন করে রেখে দেবে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। ওকে, 3 নম্বরটা নোট ডাউন করে রেখে দেবে, এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কি বলছে? 4 নম্বর, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুকে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুর মধ্যে দিয়ে দেনা কিভাবে শোধ করা যায়? 4 নম্বর প্রশ্ন। চলে যাই তারপরে চ্যাপ্টার। প্রথমে বলে দিচ্ছি, রূপনারায়ণের কুলে শিকার এবং কন্দনাথ জনের পাশে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং এই ইম্পর্টেন্ট থেকে আমরা কিছু প্রশ্ন অনেক বাছাই করে খুঁজে খাজে জোগাড় করেছি, যেগুলো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এগুলো অবশ্যই দেখে যাও, কিছু না কিছু কমন পাবে, 100% বলে দিচ্ছি। কিছু না কিছুর মধ্যে সমস্ত কিছু 5 নম্বর এবং 10 নম্বর উত্তর আমরা এখানে প্রশ্ন আমি তোমাদের এখানে তুলে ধরছি। তো কন্দনাথ জননীর পাশে 1 নম্বর প্রশ্ন, কন্দনাথ জননীর পাশে যদি এখন না থাকি কোন পরিস্থিতিতে কবি জননীকে কন্দনাথা বলেছেন? এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন আলোচনা করো। তারপরে অথবা জননীকে কন্দনাথা বলেছেন কেন? কবিতাটির মধ্যে দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় লেখো। আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। অর্থাৎ কবি কি পারে এবং কবি কি পারেন না, কন্দনাথ জননীর পাশে যে কবি এই কথাটি উল্লেখ করেছে, এটি কি পারেন এবং কবি কি পারেন না সেটি আলোচনা করো। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি এ কথা বলেছেন? মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা নিহিত ভাইয়ের শব্দেও দেখে নাই যদি হয় ক্রোধ, নিহিত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন? উদ্ধংশটি কবির কোন মনোভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর, কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণ আগে। কোন প্রসঙ্গে এই মন্তব্য কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। এই ছিল কন্দনাথ জননীর পাশে 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমরা এখান থেকে অবশ্যই করে যাও, অবশ্যই তোমরা কমন পাবে 100%। ওকে, তারপরে আমরা চলে আসি নাটকের সাজেশনে, অর্থাৎ নানা রঙের দিন।
তোমরা নাটকে জানো যে কোনো একটি করতে হবে, নয় এখান দুটি নাটক রয়েছে, দুটি নাটকের মধ্যে যে কোনো একটি নাটক থেকে তোমাদের প্রশ্ন পড়বে, অর্থাৎ একটা নানা রঙের দিন থেকে থাকবে আর একটা অপর নাটকের থেকে হবে। তোমরা যে কোনো একটা অবশ্যই চুজ করতে পারো, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট হতে পারে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। অথবা নানা রঙের দিন নাটকে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ, অন্যদিকে ট্র্যাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো। মৃত্যুর ভয়ে উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে, কার কথা বলা হয়েছে, বক্তার এমন উপলব্ধির কারণ কি। 3 নম্বর, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। বক্তাকে সে জীবনে মাঝরাত্রি বলতে কি বুঝিয়েছেন? অথবা কালীনাথ আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন, উক্তির মধ্যে দিয়ে বক্তার জীবনের যন্ত্রণা তুলে ধরো। তোমাদের 4 নম্বর প্রশ্ন, তুমি তাদের কেউ না, তুমিও থিয়েটারওয়ালা, একটা নকল নবিস, একটা অস্পষ্ট ভাঁড়, বক্তার এমন মনোভাবের মধ্যে কোন যন্ত্রণা উঠেছে তা নিজেরা আলোচনা করো। এই ছিল নানা রকম দিন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভাব থেকে কি পড়তে পারে? বুদ্ধিটি কি করে এলো তা বলি, বুদ্ধিটি কিভাবে তার বক্তার মাথায় এসেছিল, অথবা ভেবে চিন্তে একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটা কিভাবে মাথায় এসেছিল প্যাঁচটি। তারপরে প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাব চরিত্র বিভাব নাটক কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর দেখাটা তোমরা নোট ডাউন করে রাখবে। এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, এই মিছিল ঘিরে কি ঘটেছিল আলোচনা করো। হঠাৎ পিছন দিক থেকে একটা শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ কি শোনা যায় তা নিজের ভাষায় আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একটি লাভ সিন করা উচিত, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিআইপি এগুলো তোমরা করেই যাও, যেগুলো ভিআইপি বলে দিচ্ছে। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি লাভ সিন করা উচিত, বক্তাকে এই উক্তিটির পরিপ্রেক্ষিতে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় আলোচনা করো। চলো 5 নম্বর প্রশ্ন, চলো বাইরে হাসির খোরাক, পপুলার জিনিস খোরাক পাবো, কোন পরিস্থিতিকে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাইরের অভিজ্ঞতার বিবরণ দাও। অথবা এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধ করা যাবে না, জীবনকে উপলব্ধ করার জন্য বক্তা কি করেছিলেন, তাদের কি অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ তোমরা এখান থেকে যে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট বলে দিলাম, একটা হচ্ছে 4 নম্বর লাভ সিনটা কী এবং কি বলা হয়েছিল সেইটাও তোমরা করে যাবে, এবং বিভাব নাটকটি অভাব নাটক কেন বলা হতে পারে এটা তোমরা এই দুটো করে যাবে, খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি প্রবন্ধ রচনা থেকে তোমাদের মধ্যে কী পড়তে পারে। চরিত্র গঠনে খেলাধুলা খুবই ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন রয়েছে। তারপর রয়েছে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবনে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন বিষয়ে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ রচনা পড়তে পারে। এবং জীবনী রচনা হিসাবে এইখানে যেগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, দেখতে পাচ্ছ। একটা রয়েছে বর্ষে মাইকেল মধুসূদন দত্ত, একটা হচ্ছে ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ, আর একটা হচ্ছে শতবর্ষের আলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এইগুলোর মধ্যে তোমরা 100% কমন পেতে চলেছ। তো তোমাদের যে প্রশ্নগুলো দেখালাম 5 এবং 10 নম্বরের জন্য তোমরা প্রিপেয়ার করো। অবশ্যই বলছি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।